হলফনামা দিয়ে কোর্টকে বললাম যে দেখো মাই লর্ড, হাওড়া ব্রিজ যেটা পৃথিবীর একটা অন্যতম বৈশিষ্ট্য, তার পাশে এইভাবে জঞ্জাল পড়ে আছে বড় রাস্তার ধারে। সেই ছবি দেখে কোর্ট ভীষণ মানে রেগে গেল। 3 বছরের জেল এবং 10 কোটি টাকা জরিমানা হতে পারে পরিবেশ আইনে, সেটা কেন করা হবে না এই প্রশ্নটা আদেশে তুলল গত 3রা ডিসেম্বর। তো এগুলো তো একটা দিক যে হয়নি, সেই ট্র্যাডিশনটা আমরা সমানভাবে নিয়ে চলেছি। ভারত সরকারের আরবান ডিপার্টমেন্ট তারা ঘোষণা করলো, তারা একটা সার্ভে করলো, প্রত্যেক বছর করে। তাতে দেখা গেল যে হাওড়া বা পুরসভা হাওড়া ইজ দ্য ডার্টিয়েস্ট সিটি ইন দ্য কান্ট্রি, সবচেয়ে নোংরা শহর। 1889 সালে স্যানিটারি ইন্সপেক্টর যেটা দেখেছেন, যার পরিচ্ছন্নতা দেখার কথা, সেই পরিচ্ছন্নতা দেখে তিনি বলেন যে এত নোংরা শহর তিনি কখনো দেখেননি। হাওড়াতে 300-400 মেট্রিক টন জঞ্জাল রাস্তার ধারেই পড়ে থাকতো, পড়ে থাকে। এটার নাম তো ছিল একটা সিটি অফ জয়। আমি মাঝখানে বলতাম সিটি অফ ভয়, এখন আর সেটা বলি না, কেন ভয় সর্বত্রই। এখন আমি বলি সিটি অফ গার্বেজ। হাওড়া শহরের জঞ্জাল শুধু যে আমাদের একটা খারাপ ঐতিহ্য নয়, এটা কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করেছে অন্যদিক থেকে, যে ভারতবর্ষের প্রথম গ্রিন বেঞ্চ কোনো হাইকোর্টে তৈরি হয়েছে এই হাওড়ার জঞ্জালকে কেন্দ্র করে। হাওড়া শহরের জঞ্জাল গঙ্গা দূষণ করছে, তার কারণ বেলগাছিয়া ধাপা যেখানে ময়লাটা ফেলা হয় পর্বতের মতো উঁচু হয়েছে, কলকাতার ধাপার থেকে অনেক অনেক উঁচু। তার পাশেই রয়েছে একটা নর্দমা, খোলা নর্দমা, এবং সেই নর্দমা দিয়ে ওই যে লিচেসগুলো বর্ষার সময় সমস্ত নোংরা জলগুলো ওই নর্দমা দিয়ে গঙ্গায় পড়ছে। এটা বায়ু দূষণ করছে, এটা এটা মাটির নিচের জল দূষণ করছে এবং গঙ্গা দূষণ করছে। জায়গাগুলো দখল হয়ে গেছে, তাহলে তো ময়লা ফেলার জায়গাটাই নেই। এবং যে আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস যেটা তৈরি হয়েছে 2016-2018-তে, সেটা কিভাবে পালিত হবে? কে এই জবরদখল সরাবে? যে ভাগাড়ের শতকরা 50 বিঘে না হয় অন্তত 40 বিঘে জমি বেদখল হয়ে গেছে, সেটা কে মুক্ত করবে? সেটা তো পুরসভা পারবে না, সেটা তো সরকারকে করতে হবে। এবং ভাগাড়টাকে স্থানান্তরিত করতে হলে যে অর্থ দরকার, যে পরিকাঠামো দরকার, সেটা কে যোগাবে? হাওড়া পুরসভার তো দেউলিয়া অবস্থা। সুহাই ভব, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। ট্র্যাডিশনটা কিন্তু খুব খ্যাতির বা সুখ্যাতির নয়। 1889 সালে মানে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা বই প্রকাশ করেছিল। তখন মিউনিসিপ্যাল কর্পোরেশন ছিল, তখন ছিল হাওড়া মিউনিসিপ্যালিটি। 1955 সালে একটা বই তারা প্রকাশ করেছিল, ছাপিয়েছিল। তাতে ছিল যে 1889 সালে তদানীন্তন স্যানিটারি ইন্সপেক্টর তিনি বলেছিলেন যে অবিভক্ত 1889 সালে কিন্তু অবিভক্ত বঙ্গ, কলিঙ্গ, উৎকল সব মিলিয়েছিল বাংলাদেশ, বাংলা প্রদেশ। তো সেই বাংলা প্রদেশে উনি লিখেছিলেন 1889 সালে যে এর থেকে নোংরা শহর তিনি দেখেননি। স্যানিটারি ইন্সপেক্টর লিখছেন, এবং সেটা হাওড়া পৌরসভা তার বইতে ছাপিয়েছে সেই লেখাটা। তো 135 বছর আগে। এবার 2023 সালে ভারত সরকারের আরবান ডিপার্টমেন্ট তারা ঘোষণা করলো, তারা একটা সার্ভে করলো, প্রত্যেক বছর করে। তাতে দেখা গেল যে হাওড়া বা পুরসভা হাওড়া ইজ দ্য ডার্টিয়েস্ট সিটি ইন দ্য কান্ট্রি, সবচেয়ে নোংরা শহর। 1889 সালে স্যানিটারি ইন্সপেক্টর যেটা দেখেছেন, যার পরিচ্ছন্নতা দেখার কথা, সেই পরিচ্ছন্নতা দেখে তিনি বলেন যে এত নোংরা শহর তিনি কখনো দেখেননি, এবং এরকম নোংরা শহরে তিনি কখনোই বাস করবেন না। এটা লিখেছিলেন। এটা আমার কথা নয়, বা যারা বিরোধিতা করেন তাদের কথা নয়, এটা পুরসভার নিজের কথা। তো সেটা 2023 সালে আবার রিপিট হলো, মাঝখানে চলছিল, কিন্তু একটা স্বীকৃতি হয়নি। দেখুন, হাওড়া পুরসভার এই যে নোংরা বা গার্বেজ, এটা কিন্তু একটা রেকর্ড করে ফেলেছে। আপনারা কেউ জানেন না, আমি কয়েকদিন আগে সওয়াল করতে গিয়ে
পরিবেশ আদালতে বললাম, এই হাওড়া পুরসভার এই যে নোংরা আবর্জনা, এটা কিন্তু একটা রেকর্ড করেছে। বলে কীরকম? আমি দেখো মাইলট, 1995 সালে আমি যখন মামলা করি হাওড়ার বিষয় নিয়ে, প্রায় 500 পাতার একটা পিটিশন, তার শুনানি সুপ্রিম কোর্টে চলছিল। জাস্টিস কুলদীপ সিং তখন অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন। তো আমি কোর্টের কাছে বললাম যে দেখো, আমি ওই আমাদের যেটা ধাপা মানে বেলগাছিয়া, সেইখানে গিয়ে আমি হিসেব নিলাম যে কত লরি, কত ম্যাটাডোর, কত ওই বাচ্চা হাতি না কি বলে, বা কত মাল ওখানে এসছে, তার একটা মানে যোগসূত্র একটা বার করলাম, যোগফল। তাতে দেখা গেল যে 700 মেট্রিক টন গড়ে 15 দিনে গড়ে প্রত্যেক দিন ওখানে ময়লা ফেলা হয়েছে। হাওড়া শহরে তখন যা পপুলেশন ছিল সেই সময় 1995-তে, 96-এর মার্চ মাসে, এপ্রিলের দিকে, তো তখন তাতে অন্তত 1000 মেট্রিক টন ময়লা হওয়ার কথা, সেখানে 700। বাকিটা কোথায়? বাকিটা রাস্তার পাশেই পড়ে থাকছে। হাওড়াতে 300-400 মেট্রিক টন জঞ্জাল রাস্তার ধারেই পড়ে থাকতো, পড়ে থাকে। তো এটার নাম তো ছিল একটা সিটি অফ জয়। আমি মাঝখানে বলতাম সিটি অফ ভয়, এখন আর সেটা বলি না, কেন ভয় সর্বত্রই। এখন আমি বলি সিটি অফ গার্বেজ। এই যে রাস্তার ধারে ময়লাগুলো পড়ে থাকা, সেই পড়ে থাকার বিষয়টা ট্র্যাডিশনাল ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো আমি সুপ্রিম কোর্টের শহর কোর্টে বললাম যে দেখো মাই লর্ড, এটা তো পরিষ্কার হচ্ছে না। তো হাওড়া পুরসভার হয়ে তখন যার দাঁড়িয়েছিলেন অ্যাডভোকেট জেনারেল, বোধ হয় অ্যাডভোকেট জেনারেল ছিলেন নরনারায়ণ গুপ্ত, তিনি বলে যে না, পরিষ্কার করে দিয়েছি আমরা। এখন না মাই লর্ড, পরিষ্কার হয়নি। তখন যখন দ্বন্দ্ব চলছে সুপ্রিম কোর্টে, চিফ জাস্টিসের কোর্টে, সেই সময় আমি বললাম মাই লর্ড, তুমি নিরিকে পাঠাও, নিরি যে দেখুক। আপনারা জানেন নিরি হচ্ছে সর্বোচ্চ সংস্থা পরিবেশের দিক থেকে কেন্দ্রীয় সরকারের অধীনে। তখন জাস্টিস কুলদীপ সিং বললেন যে নিরিকে তো এটা ওয়ান টাইম ব্যাপার, আর তোমার এখানে জঞ্জালটা তো 12 মাস 30 দিনের ব্যাপার। তো নিরি তো একবার হয়তো দেখবে, দুবার দেখবে, কিন্তু সবসময় দেখবে কি করে? তার থেকে আমরা একটা বেঞ্চ তৈরি করে দিচ্ছি। আমরা মামলাটা হাইকোর্টে পাঠাচ্ছি, কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসকে, এবং তিনি যেন একটা বেঞ্চ তৈরি করেন। সেই বেঞ্চেতে তোমার মামলা শুনানি হবে, মানে আমার যে হাওড়ার যে বিষয়, জঞ্জালের বিষয় তার মধ্যে অন্যতম ছিল, এবং তার সাথে রাজ্যের সমস্ত পরিবেশগত বিষয়গুলো সেই বেঞ্চ শুনবে। এই হলো প্রথম ভারতবর্ষের 1996 সালের 16ই এপ্রিল, মানে 15ই এপ্রিলের বোধহয় ছিল, পয়লা বৈশাখী 31শে চৈত্র, ওরকম একটা ব্যাপার। সেই চিফ জাস্টিস ডাইরেকশন দিলেন যে একটা বেঞ্চ তৈরি হবে। এবং আমি তো খুব হতাশা নিয়ে ফিরছি। পরের দিন যখন প্লেনেতে দেখলাম যে সব কাগজ ফ্রন্টলাইন নিউজ করেছে, বুঝলাম যে কিছু একটা হয়েছে। তাহলে হাওড়া শহরের জঞ্জাল শুধু যে আমাদের একটা খারাপ ঐতিহ্য নয়, এটা কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করেছে অন্যদিক থেকে, যে ভারতবর্ষের প্রথম গ্রিন বেঞ্চ কোনো হাইকোর্টে তৈরি হয়েছে এই হাওড়ার জঞ্জালকে কেন্দ্র করে। তো এটা আমি আগে বোধহয় 2-1 বার বলেছি, কিন্তু তেমনভাবে বলা হয়নি। কিন্তু এই যে জঞ্জালের যে 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 ফাঁস, আমরা কিন্তু সেই ফাঁসেতে এখনও প্রায় গলায় দড়ি পড়ে যাওয়ার মতো অবস্থা। এপ্রিলের 2024-এ আমি আবার একটা মামলা করলাম যে দেখো এখানে জঞ্জাল এইভাবে পড়ে থাকছে। বেলগাছিয়া দিয়ে গিয়ে দেখলাম যে শুধু যে জঞ্জালের যে দূষণ হয় অন্য সব জায়গায় তা নয়, যে এই হাওড়া শহরের জঞ্জাল গঙ্গা দূষণ করছে। তার কারণ বেলগাছিয়া ধাপা যেখানে ময়লাটা ফেলা হয় পর্বতের মতো উঁচু হয়েছে, কলকাতার ধাপার থেকে অনেক অনেক উঁচু। তার পাশেই রয়েছে একটা নর্দমা, খোলা নর্দমা, এবং সেই নর্দমা দিয়ে ওই যে লিচেসগুলো বর্ষার সময় সমস্ত নোংরা জলগুলো ওই নর্দমা দিয়ে গঙ্গায় পড়ছে। এটা বায়ু দূষণ করছে, এটা এটা মাটির নিচের জল দূষণ করছে এবং গঙ্গা দূষণ করছে। তো এটা হাওড়া জঞ্জালের একটা ইতিবৃত্ত। তো অনেকবার সেই বিগত আমলে 15-20 বছর আগেও দেখেছি, কয়েক বছর আগেও শুনলাম যে বিশেষজ্ঞদের নিয়ে আসা হচ্ছে বিদেশ থেকে। তো বিশেষজ্ঞদের আমি তো অনেক সময় বলি বিশেষভাবে অজ্ঞ। তারা থিওরিটিক্যালি অনেক সাউন্ড, কিন্তু প্র্যাকটিক্যালি আনসাউন্ড। তো তারা কি সাজেশন দিলেন, কি হলো, সেটা আমরা জানি না অফিসিয়ালি, কিন্তু বাস্তবে আমরা দেখছি যেমন ছিল তেমনই আছে। সিটি অফ জয় এখন সিটি অফ গার্বেজ। দেখুন কতগুলো জিনিস আছে যেগুলো, এবং হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের বইতেই আছে যে হাওড়ার ধাপার যে জায়গাটা বেরিয়েছে ওটা 100 বিঘা। 100 বিঘা জায়গা মানে 20 কাঠাতে 1 বিঘা,
100 বিঘা মানে 100 × 20 2000 কাঠা জায়গা ওইখানে। এই এত বড় জায়গাটা প্রায় 40% বেদখল হয়ে গেছে। আমি নিজে অন্তত 50 বার গেছি ওখানে। ওখানে কি নেই মানে অনেকে জানেই না যে এটা যে ভাগাড়ের অংশ। বসত তো গড়ে উঠেছে, অনেক জবরদখল হয়েছে, সেগুলো তো আছেই। এমনকি ওখানে একটা ক্যাটেল রিসেটেলমেন্ট শেড তৈরি হয়েছিল 1998-99 সালে। ক্যাটেল রিসেটেলমেন্ট, যখন হাওড়া শহর থেকে খাটাল উঠে যাওয়ার কথা হলো, সেই খাটাল গরু মোষগুলোকে ওখানে রাখার একটা কেন্দ্র এবং শেডটা তৈরি হয়ে গেছে, ক্যাটেল রিসেটেলমেন্ট শেড, সেটা উঠে গেল। এখন তারপরে অনেক কিছু হয়েছে, সরকারিভাবে হয়েছে, বেসরকারিভাবে তো আছেই। তো 40 to 45%, 50% হতে পারে দখল হয়ে গেছে। তো এই যে এখন 2002 সালে হাইকোর্ট অর্ডার দিল যে তুমি এই ডাম্পিং গ্রাউন্ডটা, এই ময়লা ফেলার জায়গাটা স্থানান্তরিত করো। 2002, 22 বছর আগে। সরকার করতে পারলো না। অনেক জায়গায় চেষ্টা করেছিল, চেষ্টা যে হয়নি তা নয়, কিন্তু সেটা বিচ্ছিন্নভাবে চেষ্টা, সেটা স্থানান্তরিত হয়নি, করা যায়নি। ওইখানেই ময়লা ফেলা হচ্ছে। বিশ্বাস করুন না, বছরের 3-4 মাস তো বর্ষার সময় কীভাবে যে ওইখানে ওঠে, আমি বর্ষার সময় গিয়েছি, এই হাঁটু কাদা পুরো রাস্তাটায়। তারপরে ওই জঞ্জালের পাহাড়ে ওঠা, উঠতে এবার আর আমি পারিনি, আমার সঙ্গে যে ছিল সে উঠেছিল ওই মিউনিসিপ্যালিটির ময়লা ফেলার গাড়ি করেই পাদানিতে, আমি পাদানিতে পা দিয়ে আগে উঠেছিলাম। তো এই যে জায়গাগুলো দখল হয়ে গেছে, তাদের তো ময়লা ফেলার জায়গাটাই নেই। এবং যে আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস যেটা তৈরি হয়েছে 2016-2018-তে, সেটা কিভাবে পালিত হবে, জায়গাই তো নেই। এবং সবচেয়ে যেটা বড় কথা, আমরা তো এই কদিন আগেও দেখলাম আনন্দবাজার কাগজ এই নভেম্বরের 21 তারিখে একটা বিরাট করে ছবি বার করলো, হাওড়া ব্রিজের কাছে জঞ্জাল কিভাবে স্তূপীকৃত হয়ে আছে রাস্তার ধারে। সেই ছবিটা প্রকাশিত হওয়ার পর আমি কিছু সংগ্রহ করলাম, আমি জানতাম ব্যাপারটা, এবং একটা হলফনামা দিয়ে কোর্টকে বললাম যে দেখো মাই লর্ড, হাওড়া ব্রিজ যেটা পৃথিবীর একটা অন্যতম বৈশিষ্ট্য, তার পাশে এইভাবে জঞ্জাল পড়ে আছে বড় রাস্তার ধারে। সেই ছবি দেখে কোর্ট ভীষণ মানে রেগে গেল। এবং যেহেতু হাওড়া পুরসভা কোনো হলফনামা দেয়নি আগে, এবং এইভাবে কেন হচ্ছে সেই জবাব তাদের কাছে ছিল না, সেই জন্য প্রশ্ন তুলল যে 3 বছরের জেল এবং 10 কোটি টাকা জরিমানা হতে পারে পরিবেশ আইনে। সেটা কেন করা হবে না, এই প্রশ্নটা আদেশে তুলল গত 3রা ডিসেম্বর। তো এগুলো তো একটা দিক যে হয়নি, সেই ট্র্যাডিশনটা আমরা সমানভাবে নিয়ে চলেছি। কিন্তু আমার একটা, যেহেতু আমি নিজেও, এটা কিন্তু আমাদের, আমি পুরসভার দায়িত্ব, সরকারের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, আমি সেটা বলছি না, এটা আমারও দায়িত্ব। এই যে আমরা একটা নোংরার মধ্যে বাস করছি, এটা থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়? বিদেশি বিশেষজ্ঞ আনলে হবে না, বা হঠাৎ করে নমিনেটেড বোর্ডকে দিয়ে হবে না, বা যা পরিকাঠামো আছে সেটা দিয়ে হবে না। আমি কোর্টে সরকার থেকে বললাম ম্যাডাম, এটা তুমি হায়ার লেভেলের ডাইরেকশন দাও। কে এই জবরদখল সরাবে? যে ভাগাড়ের শতকরা 50 বিঘে না হয় অন্তত 40 বিঘে জমি বেদখল হয়ে গেছে, সেটা কে মুক্ত করবে? সেটা তো পুরসভা পারবে না, সেটা তো সরকারকে করতে হবে। এবং ভাগাড়টাকে স্থানান্তরিত করতে হলে যে অর্থ দরকার, যে পরিকাঠামো দরকার, সেটা কে যোগাবে? হাওড়া পুরসভার তো দেউলিয়া অবস্থা, তাদের তো সরকারের কাছ থেকে টাকা না পেলে কর্মচারীদের মাইনে হয় না। সুতরাং রাজ্যের সর্বোচ্চ স্তরের প্রশাসনকে এই ব্যাপারে উদ্যোগী হতে হবে। এটা শুধু হাওড়া পুরসভা আমরা দোষারোপ করব, মুই না তুই, তুই না মুই আমরা বলবো, এবং আমরা লড়ে যাব, কিন্তু সমস্যার সমাধান হবে না। আমি জানি না এটা সরকার, প্রশাসন এবং একদিকে সাতটাকাছি জিল, রেল করবে না পুরসভা করবে, কে কতটা করবে, সব একটা ঝগড়া লেগে গেল। লেগে গিয়ে তারপরে কাজটা বন্ধ হয়ে গেল, কিছুই হলো না। পরে চিফ সেক্রেটারিকে ডাইরেকশন দেওয়ার পর এখন সেটা একটা মাত্রা এবং মান মাপ পাচ্ছে। তেমনি হাওড়া শহরের জঞ্জাল পরিষ্কার করার জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে, এবং সেই প্ল্যান তৈরি করতে গেলে কতশো কোটি টাকা দরকার তা আমি জানি না। সেই টাকা কিন্তু হাওড়া পুরসভা দিতে পারবে না, রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে। এবং সরকারের সর্বোচ্চ স্তরের, আজকে হাওড়া হচ্ছে আমাদের রাজ্যের রাজধানী, তো রাজধানীর যদি এইরকম দুর্নাম হয়, সেটা কিন্তু আমাদের রাজ্যের পক্ষে সুনাম হবে না। সুতরাং আমি আশা করছি শুধু পুরসভার হাতে না রেখে
এটা সরকারের এগিয়ে আসা উচিত। মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিব তারা সক্রিয়ভাবে এই বিষয়টা দেখবেন এবং হাওড়া শহরকে জঞ্জালমুক্ত করার জন্য তারা উদ্যোগী হবেন। নমস্কার, ভালো থাকুন, ভালো রাখুন।